শেষমেশ থাপ্পড় খেলেন সন্দীপ ঘোষ। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষর কপালে বোধহয় এটাও বাকি ছিল। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন আর্থিক দুর্নীতি মামলাতে সন্দীপ ঘোষ, যিনি সোমবার দিন গ্রেপ্তার হয়েছেন। ৯ ঘন্টা তার আগে জিজ্ঞাসাবাদ ও তার আগে ১৫ দিন টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সকালে বিকেলে যাচ্ছিলেন আসছিলেন। সেই সন্দীপ ঘোষকে গতকাল সিজিও থেকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। সেখানেও কার্যত ধাক্কা মারতে মারতে ঢোকানো হয়। সারা রাত তিনি নাকি বসেই ছিলেন, খাওয়া দাওয়া খুব একটা করেননি, করতে চাননি। তারপরে আজকে আলিপুর কোর্টে তোলা হয়েছিল এবং আলিপুর কোর্টে তোলা হলে তাকে ৮ দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই আলিপুর কোর্ট থেকে বেরোনোর সময় সন্দীপ ঘোষকে মাথায় চাটি। কে মারলো জানা নেই। হ্যাঁ, অতি অবশ্যই আরেকটা বিষয় বলতে হবে, চোর চোর স্লোগান উঠেছে। কেন সন্দীপ ঘোষকে এই কথাগুলো শুনতে হচ্ছে? কারণ দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে জমে থাকা রাগ পুঞ্জীভূত হয়েছে। এই সন্দীপ ঘোষ শুধুমাত্র যে আরজিকর হাসপাতালেই ছড়ি ঘুরিয়েছেন, সেই হাসপাতালের যে অব্যবহার্য যে ডাক্তারি জিনিসপত্র বা মেডিকেল যে ওয়েস্ট, বর্জ্য পদার্থ, সেগুলো বিক্রি করেছেন। তার ধামাধরা কোনো সংস্থাকে তিনি দিয়েছেন, তার টেন্ডার। ল্যাব বসাতে হবে বা ল্যাবের সরঞ্জাম কিনতে হবে, সরকারের কাছ থেকে পয়সা নিয়ে হাতিয়েছেন। এবং তিনি একটা আরজি করে সেখানে তিনি এমন একটা টিম তৈরি করেছিলেন, এসবই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ, যারা জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে টাকার বিনিময়ে পাশ করিয়ে দিতেন। শুধুমাত্র আরজি করেই নয় কিন্তু, রাজ্যের প্রায় সমস্ত এই যে সমস্ত মেডিকেল কলেজগুলো রয়েছে, সেই সমস্ত মেডিকেল কলেজেই সন্দীপ ঘোষের এমন কয়েকজন সাগরেদ রয়েছেন। অনেকে বলছেন যে এরকম সন্দীপ ঘোষ সরকারি মেডিকেল কলেজগুলোতে খুঁজলেই পাওয়া যাবে। মুস্তাফিজুর রহমান, যিনি পূর্ব মেদিনীপুরে ছিলেন, তাকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি অবশ্য হাউস স্টাফ ছিলেন, তার বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ হয়, শেষমেশ তাকে সরিয়ে দেওয়া হয়। অভিক দে, তিনিও, তাকেও সরিয়ে দেওয়া হচ্ছে। এরা প্রত্যেকেই আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গেও যুক্ত ছিলেন, তাকে তৃণমূলের পক্ষ থেকে মুস্তাফিজুরকে বহিষ্কারও করা হয়েছে। যদিও তার আগে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিতে পারছিল না। যেই তৃণমূল কংগ্রেস সরিয়েছে, তাকে বহিষ্কার করেছে, তারপরে হাসপাতাল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু সন্দীপ ঘোষ, ভাবুন একবার, এমন একজন কৃতী ছাত্র ছিলেন, যিনি নাকি ক্লাসে ফার্স্ট হতেন, যথেষ্ট ভালো চিকিৎসক তিনি। সেই সন্দীপ ঘোষের কপালে কি জুটছে? কারণ তার কৃতকর্ম। কৃতকর্মের জন্যই আজ সন্দীপ ঘোষ, যিনি জীবন দেওয়ার শপথ নিয়েছিলেন, জীবন দান করবেন, মানুষকে জীবন দেবেন, যিনি এই শপথ নিয়ে চিকিৎসায় এসেছিলেন মানুষকে পরিষেবা দেবেন বলে, সেই তিনি কোথাও গিয়ে জীবন নেওয়ার এবং দুর্নীতিগ্রস্ত একজন চিকিৎসকে পরিণত হয়েছেন। যদিও সবটা প্রমাণিত নয়, সবটাই অভিযোগ তার বিরুদ্ধে, কিন্তু কিছু তো পেয়েছে, নাহলে তো আর এতদিন টানা জিজ্ঞাসাবাদ, ডেলি প্যাসেঞ্জারি পরে তাকে গ্রেপ্তার করতো না সিবিআই। এখন সেটা প্রমাণ হবে কি হবে না, তার সঙ্গে আরো ৩ জনকে গ্রেপ্তার করেছে, সেগুলো তো পরবর্তীতে বোঝা যাবে। কিন্তু এই সন্দীপ ঘোষকে গ্রেপ্তারের পরে পরে আবার শাসক দলের কয়েকজন নেতা বলতে শুরু করেছেন যে দুর্নীতির বিরুদ্ধে এই অভিযোগ তো তার বিরুদ্ধে ছিলই, এটা অনেকেই জানতো। যদি স্বাস্থ্য দপ্তর ব্যবস্থা নিত, স্বাস্থ্য ভবন যদি ব্যবস্থা নিত, তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। কিন্তু আসল যে ঘটনাটি ঘটেছিল, ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন, সেই ঘটনায় সিবিআই তো আর কাউকে গ্রেপ্তার করতে পারলো না। সেটা আর কি হলো? সেটা কিন্তু এভাবে যেন ভুলিয়ে দেওয়া না হয়। এরই সঙ্গে আমরা দেখলাম এই যে চিকিৎসকদের লালবাজার অভিযান, যা বেলা পর্যন্ত করালো, ২২ ঘন্টা তারা রাস্তায় বসে রইলেন। তারপরে পুলিশের সঙ্গে একটা আলোচনা হলো এবং আলোচনায় তারা, যদিও তারা যে দাবি করেছিলেন সিপির পদত্যাগ, সেই দাবি মানা হয়নি। সিপির হাতে গিয়ে সিপির পদত্যাগ চেয়ে তারা ডেপুটেশন দিয়েছেন। ২২ জন চিকিৎসক গিয়েছিলেন। পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাদেরকে বলেছেন তিনি তার কাজে সন্তুষ্ট, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে সরিয়ে দিতে বলে, সরিয়ে যেতে বলে, তিনি সরে যাবেন।
অর্থাৎ তিনি নিজে থেকে পদত্যাগ করছেন না। যদিও এই যে জুনিয়র চিকিৎসকরা লালবাজার পর্যন্ত যেতে পারলেন, তারা কথা বললেন, পুলিশের সঙ্গে ১ ঘন্টা কথা বললেন, এতেই তারা অনেকটা সন্তুষ্ট হয়েছেন। তারা লালবাজারের সামনে থেকে উঠে গিয়েছেন। কিন্তু তাদের বিক্ষোভ আন্দোলন চলবে। ইনফ্যাক্ট বুধবারও তাদের কর্মসূচি রয়েছে। ১ ঘন্টা তারা ঘরের আলো বুঝিয়ে রাখতে বলেছেন। আবারও রাত দখলের একটা আহ্বান রয়েছে। এই সমস্ত বিষয়গুলো চলছে। হয়তো আরো চলবেও যতক্ষণ না বিচার পাবেন জুনিয়র চিকিৎসকরা। এই ধরনের ঘটনা তারা এই ঘটনার প্রতিবাদে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং বুধবার তো নির্যাতিতার মা তিনিও এই আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন। সব মিলিয়ে এই ঘটনা এত সহজে চাপা পড়ে যাবে না। এরই মধ্যে রাজ্য বিধানসভায় পাশ হয়ে গিয়েছে অপরাজিতা ২০২৪ বিল, অর্থাৎ ধর্ষণ রোধী, মহিলা এবং শিশুদের সুরক্ষা দিতে এই ধর্ষণ রোধী অপরাজিতা বিল ২০২৪ পাশ করা হয়েছে। বিরোধীরাও এতে সম্মতি জানিয়েছে। কোনো ভোটাভুটি ছাড়াই এই বিল পাশ হয়েছে এবং এই বিল এবার রাজ্যপালের কাছে পাঠানো হবে সই করার জন্য। কিন্তু এই বিল পাশ করতে গিয়েও শাসক বিরোধীর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু কমলো না, থামলো না। সেখানেও ছত্রছত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলকে আক্রমণ করেছেন। আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই তার পদত্যাগ দাবি করেছেন, মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করুন, তিনি দেশের মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, তিনি পদত্যাগ করুন। কিছু ঝলক দেখুন। নতুন বিলের তাৎপর্য ৩টি। তাৎপর্যটা বুঝুন। ১ নম্বর বর্ধিত শাস্তি, ২ নম্বর দ্রুত তদন্ত, ৩ নম্বর দ্রুত ন্যায় বিচার। রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে এই হার বাংলার কয়েক গুণ বেশি। বাংলার নামে যারা কুৎসা করে বেড়াচ্ছেন তাদের বলি, ধর্ষণের সবচেয়ে কম ঘটনা ঘটেছিল কলকাতাতেই, ১৯টি শহরের মধ্যে মাত্র ২টি, সর্বভারতীয় গড় ৬.৭। তাও আমি একটি ঘটনাও সমর্থন করি না। আমরা একটাও ভোটাভুটি চাইবো না, আমরা ডিভিশন চাইবো না, ফুল সাপোর্ট। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সুন্দর করে শুনবো, উনি যা মনে আসেন বলবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে হবে ইমিডিয়েট এক্সিকিউশন অফ দিস বিল। সরকার আইন মেনে এনেছে, সব দিক বিবেচনা করেছে, আমরা কার্যকর চাই। প্রথমত, এই ধরনের গুরুত্বপূর্ণ, মিনিংফুল, সংবেদনশীল বিল আনার ক্ষেত্রে যে প্রসেস, প্রসিডিওর, রুলস, কনস্টিটিউশন, কনকারেন্ট লিস্ট সবটা মানা হয়েছে কিনা আমার অন্তত জানা নেই। আমি এ নিয়ে আজকে প্রশ্ন করতে চাই না, কিন্তু যারা এনেছেন সরকার পক্ষ, রেসপন্সিবিলিটি গোজ টু স্টেট গভর্নমেন্ট। এই বিলের রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট, ল অ্যান্ড জুডিশিয়ারি মিনিস্টার, অ্যাজ এ হোল চিফ মিনিস্টার যিনি ক্যাবিনেটকে লিডারশিপ দেন, তাকে নিতে হবে। আমরা তার জন্য অপেক্ষায় থাকব যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে এবং বিএনএসএ ইনকর্পোরেট হয়ে এই বিল রুলসে পরিণত হয়ে কার্যকর হবে। সেকেন্ড থিং,
আপনারা এই বিলটা তাড়াহুড়া করে এনেছেন কেন? আমরা চাইলে বলতে পারতাম ল অ্যান্ড জুডিশিয়ারি স্ট্যান্ডিং কমিটিতে গেছে কিনা, আমরা চাইলে বলতে পারতাম পার্লামেন্টারি প্রসিডিওর এন্ড প্র্যাকটিস অনুযায়ী সিলেক্ট কমিটিতে পাঠান, কিন্তু না, আমরা বলছি না। উই ওয়ান্ট এক্সিকিউশন অফ দিস ল ইমিডিয়েটলি। দায়িত্ব আপনাদের। এই হাউস আরো 1.5 বছর থাকবে। আমরা উই ওয়ান্ট রেজাল্ট। রেসপন্সিবিলিটি গোজ টু গভর্নমেন্ট। আমরা একটাও ভোটাভুটি চাইব না, আমরা ডিভিশন চাইব না, ফুল সাপোর্ট। সম্মত মেডিকেল পরীক্ষা অথবা ময়না তদন্তের ক্ষেত্রে বিলম্ব বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক। তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক। মামলায় সাক্ষ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা, হাসপাতালে ভর্তি ব্যতি রেখে সাক্ষ্যদানের দিন পরিবর্তন করা যাবে না। তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষ্যদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক। সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগণকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া 30 দিনের মধ্যে সম্পূর্ণ করে শাস্তি কার্যকর করতে হবে। প্রমাণ লোপাট করেছেন আরজি করে, আপনাদের এই বিল আরেকটা আরজি কর হলে কার্যকর হবে। তাই দফা 1 দাবি 1, দফা 1 দাবি এইসব যাবে না। দিস স্লোগানস উইল নট গো। দফা 1 দাবি 1। এগুলো দিস ফলত এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, যদিও এই বিলে বিজেপি সম্মতি জানায় এবং শাসক দলও এই বিল পাশ করিয়ে নেয়। বিচারের দাবিতে সোচ্চার হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও দোষীর ফাঁসি চেয়েছেন এবং প্রধানমন্ত্রীর কাছে দুটি চিঠি দিয়েছেন যাতে কড়া আইন দেশে লাগু করা হয়, কড়া আইন নিয়ে আসা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন, তার বক্তব্য রাজ্য করলো, এবার দেখা যাক কেন্দ্র কোনো বিলে বা কোনো অ্যামেন্ডমেন্ট তারা আনে কিনা আইনে, সেটার দিকে তাকিয়ে থাকতে হবে, কেন্দ্রের উপর চাপ বহাল রাখতে হবে। কিন্তু আসলে এই বিলকে ঘিরে অনেকগুলো প্রশ্ন রয়েছে। এই বিলে কি রয়েছে সেটা আপনাদের একটু সংক্ষেপে জানাবার চেষ্টা করব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে এই বিলের মূলত 3টি উদ্দেশ্য। কি সেই 3টি উদ্দেশ্য? সর্বোচ্চ শাস্তি, দ্রুত তদন্ত এবং দ্রুত ন্যায় বিচার, এই বিলের মূল 3টি উদ্দেশ্য। এবার এক ঝলকে দেখে নিই কি কি রয়েছে এই বিলে। 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে, অপরাধীকে শাস্তি দিতে হবে। অভিযোগ দায়েরের 21 দিনের মধ্যে তদন্ত শেষ। 21 দিনের মধ্যে তদন্ত না শেষ হলে আরো 15 দিন অতিরিক্ত সময়, সেটা পুলিশ সুপার বা সমপদমর্যাদার কেউ দিতে পারবেন। পাশাপাশি চার্জশিট দাখিল হওয়ার 30 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। এমনই সব নিদান রয়েছে এই বিলে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সংশোধনী আনতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে থানা যদি এফআইআর নিতে অস্বীকার করে তাহলে যে বা যারা অস্বীকার করছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে, সর্বোচ্চ শাস্তি দিতে হবে, তার বিধান থাকুক। ময়না তদন্ত বিলম্ব বা অবহেলা করতে চাইলে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা থাকুক সর্বোচ্চ। তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা যারা করতে চেয়েছেন তাদের বিরুদ্ধেও সর্বোচ্চ শাস্তির বিধান থাকুক এই বিলে। আর এই সরগরম পরিস্থিতির মধ্যেই কিন্তু বিধানসভায় পাশ হয়ে যায় এই বিল। এবার রাজ্যপালের কাছে যাবে এই বিল, রাজ্যপাল সাইন করবেন কি করবেন না। যার বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ রয়েছে সেটা তো পরবর্তী সময়ে বোঝা যাবে তিনি আদৌ সাইন করেন কিনা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই বিল আদৌ কি এই যদি আইনে পরিণতও হয় তাহলে কি কার্যকরী করা সম্ভব? কারণ ক্রিমিনাল ল মূলত সমসংখ্যক বিষয়ে কেন্দ্রেরই ল রয়েছে, গোটা দেশের এক নিয়ম রয়েছে। সেক্ষেত্রে তো গোটা দেশের যে আইন রয়েছে সেই আইনের ওপরেই কাজ হবে। কোথাও গিয়ে একটা স্পেসিফিক রাজ্য নতুন কোনো একটা আইন করলো,
সেটাতে সেই রাজ্যের আইন কি সেভাবে চলবে? এটা হয় বলে তো আমার মনে হয় না। এক্ষেত্রে আপনাদের কি মনে হয় সেটা অতি অবশ্যই জানাবেন। এক্ষেত্রে আমার যাতে মনে হয় যে সেন্ট্রালের উপরে একটা চাপ সৃষ্টি করা চেষ্টা এই আইন তৈরি করার মাধ্যমে। ২ হচ্ছে কোথাও গিয়ে রাজনীতিকরণ এবং রাজনীতি করার চেষ্টাই শাসক দলের বিরুদ্ধে অভিযোগ সেটাই করার জন্য এবং একটা কোথাও যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে রাজ্য সরকার সদর্থক ভূমিকা নিয়েছে সেটা বোঝানোর একটা চেষ্টা এই বিল নিয়ে আসা। এবং এক্ষেত্রে প্রশ্ন জাগতে পারে যদি তাই হয় রাজ্য সরকার বা শাসক দল যদি রাজনীতির চেষ্টা করে তাহলে বিজেপি বিরোধী দল তারা কেন বাধা দিল না? তারা কেন এতে সম্মতি দিল? কারণ বিজেপিও চাইল না এই আগুনে যে পরিস্থিতি এখন সেই আগুনে তার আঁচ নিতে। তারা পুড়ে যাক সেটাও তারা চাইল না। তারাও দেখাতে চাইল যে আমরা রাজ্য সরকারের সঙ্গে আছি। অন্তত এই ক্ষেত্রে যেখানে মহিলাদের সুরক্ষার বিষয়ে তাদের ধর্ষণ হলে যদি একজন দোষীকে সাজা দিতে হয়, সেটা নিয়ে তারা যে সদর্থক ভূমিকা নিচ্ছেন, সেটা রাজ্য সরকারের যা পদক্ষেপ সেই পদক্ষেপে হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছেন, সেটা বোঝানোর জন্য এটাও একটা তাদের রাজনৈতিক চাল হতে পারে। এখন আপনারা কি মনে করছেন? অতি অবশ্যই জানাতে ভুলবেন না আমাকে। ধন্যবাদ।